নমস্কার, আবার চলে এসেছি কোষ্ঠকাঠিন্য মুক্তি নিয়েই আজকের টপিক। আগের টপিকটি ছিল যে কোষ্ঠকাঠিন্যর কারণ, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা কেন হয় তার কারণ ছিল। আজকের টপিকটি হলো কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির উপায়। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিতে কমেন্ট করবেন এবং এডুকেশন উইথ মিতালিতে থাকবেন। তো আমি জানবো কোষ্ঠকাঠিন্য কি সে সম্পর্কে আগেই আমাদের একটা ধারণা হয়ে গেছে যে সপ্তাহে যদি 3-এর কম পায়খানা হয় তবেই কিন্তু কোষ্ঠকাঠিন্য, না হলে কিন্তু নয়। কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক মিথ আছে, এই লাস্ট পর্যন্ত শুনতে থাকুন, সেই মিথগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কোষ্ঠকাঠিন্যে খাদ্য তালিকায় ফাইবারের পরিমাণ বাড়ানো এবং ফলমূল, শাকসবজি, গোটা শস্য, ছোলার ডাল, ওটস, ব্রোকলি, গাজর, মটর, চীনাবাদাম ইত্যাদি খাওয়া উচিত। তাহলে এগুলো কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে, কারণ এগুলোতে ফাইবার আছে। সেই ফাইবার কি করে? দ্রবণীয় ফাইবার আর অদ্রবণীয় ফাইবার। তাহলে সেই ফাইবারগুলো কি করে? তাহলে পায়খানাকে নরম করতে সাহায্য করে। নাম্বার 2, প্রতিদিন প্রচুর পরিমাণে তরল পান করতে হবে, বিশেষ করে জল এবং ফলের রস। তাহলে জল, পিওর জল, আমি এর আগে অনেকগুলো টপিকে বলেছি যে প্রত্যেকের বডি ওয়েটের সঙ্গে জলটাও কিন্তু নির্ভরশীল, জলের পরিমাণটাও নির্ভরশীল। যার কম ওজন তাহলে তার 3 লিটার জল হলে হবে, কিন্তু যার বেশি ওজন, যার 80 কেজি 90 কেজি ওজন, তাহলে তার কি 3 লিটার জল হলে হবে না। তাহলে তার জলের পরিমাণ বাড়াতে হবে। তাহলে ফলের জুসও তার সঙ্গে খেতে হবে। আর কি খেতে হবে? যে স্যুপ, এটাও খেতে হবে, অর্থাৎ তরল পানীয়। এরপরে আমরা আসছি 3 নম্বর পয়েন্টে, যে নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ করা। আমি এখানে ব্যায়াম বলছি না, কিন্তু শারীরিক ক্রিয়াকলাপ, অর্থাৎ শুধু বসে থাকলে, বসে বসে কাজ, বসে বসে থাকলে কিন্তু আমাদের যে বৃহদান্ত্র আছে তার কার্যকারিতা কমে যায়। তখন কি হয়? পায়খানা শক্ত থাকে, কষা পায়খানা হয়। এই কারণে কাজ কিন্তু করতে হবে, অর্থাৎ নিয়মিত কাজকর্মের মধ্যে দিয়ে থাকতে হবে। নাম্বার 4, স্যালাড খেতে হবে। স্যালাড এখানে ফ্রুট স্যালাডও আছে, সবজির স্যালাডও আছে। তাহলে স্যালাড খেতে হবে। তাহলে সেই সবজিকে সিদ্ধ করেও স্যালাড করে খাওয়া যায়, ফ্রুটকেও স্যালাড করে খাওয়া যায়। তাহলে স্যালাড অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। এখানে ব্রোকলির ছবি দেওয়া আছে, ক্যাপসিকামের ছবি, গাজরের ছবি, শসা, এদিকে ফ্রুটসের মধ্যে নেসপাতি, আপেল, কারণ এর মধ্যে এক একটি ভিটামিন সি থাকে। তাহলে এগুলো খাওয়ার দরকার রয়েছে। নাম্বার 5, ব্যায়াম। তাহলে আমাদের কিন্তু ব্যায়াম করতে হবে। আমি বলেছি যে কাজ করার সঙ্গে সঙ্গে যেমন বৃহদান্ত্রের পরিচালনা ঘটে, অর্থাৎ বৃহদান্ত্র সচল হয়, তার ফলে পায়খানা যেমন নরম হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তেমনি ব্যায়াম করলেও কিন্তু বৃহদান্ত্র সচল হয়। তাহলে ব্যায়াম নিয়ে কি বলি? ব্যায়াম বৃহদন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার জন্য মলকে নরম করতে সাহায্য করে। এটি শরীরে মল থেকে শোষিত জলের পরিমাণ সীমিত করে। আর কীরকম ব্যায়াম? না, হাঁটু থেকে বুকে অবস্থানের ব্যায়ামগুলি মলত্যাগকে উদ্দীপিত করতে পারে। অর্থাৎ হাঁটুকে কী করতে হবে? বুকের দিকে টেনে নিয়ে আসতে হবে। হাঁটুকে বুকের দিকে টেনে নিয়ে আসতে হবে। নিজেকে করে দেখুন যে হাঁটু যদি বুকের দিকে টানা হয় তাহলে কি হয়? নিচের যে আমাদের লোয়ার অ্যাবডোমেন আছে, তলপেট আছে, ওই দিকে একটু প্রেশার পড়ে। হ্যাঁ, আবার কীরকম একটা ব্যায়ামের ছবি দিয়েও দেখাচ্ছি, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, অর্থাৎ বৃহদন্ত্র কীরকম নিচ থেকে উপরের দিকে উঠেছে, আবার উপর দিকে সোজা, আবার উপর থেকে নিচের দিকে। নাম্বার 6, প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কি এই জিনিস? না, জীবন্ত জীবাণু বা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়। কি করে বৃদ্ধি বাড়ায়? না, হজমে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এগুলি খাদ্যে, যেমন দই, তাহলে দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড বলি আমরা। তাহলে দই খেলেন, দই খাওয়ার পরে ওই জন্য বলে না খুব হজম হবে, ভালো হবে, এটা খুব উপকারী, টক দই খুব উপকারী। তাহলে এটা আসলে কি করে? জীবন্ত জীবাণু যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায় এবং হজমে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এগুলি খাদ্যে বা দইয়ের মতো সম্পূরক আকারে পাওয়া যায়। তাহলে যেমন উদাহরণ হিসাবে দিয়েছে গ্যালাক্টোগোস্যাকারাইডস অ্যান্ড ফ্রুক্টোলিগোস্যাকারাইডস অ্যান্ড চিকোরি ফাইবার অ্যান্ড ইনুলিন এবং অলিগোফ্রুক্টোজ। তাহলে এগুলো ফ্রুক্টোজ, অলিগোফ্রুক্টোজের নাম শুনেই থাকতে পারেন, ইনুলিনের নাম শুনে থাকতে পারেন। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু স্যাকারাইডস। স্যাকারাইডসের যেমন ভাগগুলো আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। হ্যাঁ, এটা গ্যালাক্টোলিগোস্যাকারাইডস।
তাহলে এইগুলো কিন্তু আমাদের কি করে, আমাদের উপকারী ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া কিন্তু খারাপ নয়, এগুলো আমাদের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া। এরপরে আসছে 7 নম্বর, অন্ত্রের স্বাস্থ্যবিধি। অন্ত্রেরও কিন্তু আবার স্বাস্থ্যবিধি আছে। তাহলে অন্ত্র আমাদের স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত্র আর ক্ষুদ্রান্ত্র। আমাদের এখানে স্টুলটা অর্থাৎ পায়খানা যেখানে থাকে সেটা মেনলি বৃহদান্ত্রে থাকে। তাহলে আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে এসে বৃহদান্ত্রে প্রবেশ করে। তাহলে তারও আবার স্বাস্থ্যবিধি আছে, অর্থাৎ তারও আবার নিয়ম নীতি আছে। এবার কী পড়ে নিই। যখনই আপনি তাগিদ অনুভব করবেন তখনই টয়লেটে যান। দেরি করা এড়িয়ে চলুন, কারণ অন্ত্রে দীর্ঘক্ষণ মল থাকলে তা শক্ত ও শুষ্ক হয়ে যেতে পারে এবং মল থেকে অসুবিধা হতে পারে। নিয়মিত খাওয়ার সময়সূচি বজায় রাখা প্রায়শই মলত্যাগকে উদ্দীপিত করে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের আছে না পায়খানা চেপে ধরে আছে, ওরকম করলে কিন্তু তার টেন্ডেন্সি তখন হয়ে যায়। এখানে একটা ছবির মাধ্যমে, খুব সুন্দর ছবি, দেখতে বাজে লাগছে হয়তো পায়খানা বলে, কিন্তু এর মাধ্যমে পুরো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বৃহদান্ত্রে কিভাবে কোথায় গিয়ে জমা হয়। এরপরে 8 নম্বর ছবি, 8 নম্বর পয়েন্ট, মলে স্ট্রেন করা এড়িয়ে চলুন। তাহলে কীরকম স্ট্রেন না, ঘন ঘন ল্যাকটুলাস ব্যবহার করা যাবে না। যেমন অনেকে জোলাপ বলে, ল্যাকটুলোজ বলে, যাই হোক যেই ধরনের যেটা হচ্ছে পায়খানা নরম করতে সাহায্য করে অ্যাজ এ ওষুধ হিসেবে, সেইগুলো যদি ঘন ঘন ইউজ করা যায়, ঠিক আছে করলো, ডাক্তারবাবু দিয়েছে সেটা করলো, দিয়ে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর ধরে ওটাই করে যাচ্ছে, তাহলে কি হবে, এখানে কিন্তু তার ওই মলদ্বারে তার টেন্ডেন্সিটা কমে যাবে, কারণ ওই ওষুধ করিয়ে দিচ্ছে যখন টেন্ডেন্সিটা কমে যাবে। তাহলে এই জন্যই বলেছে যে মলে স্ট্রেন করা এড়িয়ে চলুন, ঘন ঘন ল্যাকটুলোজ ব্যবহার করা এড়িয়ে চলুন। তাহলে ঘন ঘন, তাহলে ঘরোয়া উপায় তাহলে ব্যবহার করতে হবে না। এইবার আমরা আসছি ঘরোয়া, কি ঘরোয়া উপায় ব্যবহার করলে আমাদের যে পায়খানাটা নরম হতে পারে। যেমন বেলের শরবত, পেঁপের শরবত, অ্যালোভেরার জুস, চিয়া সিডের শরবত, আখের রস ইত্যাদি পান করা যেতে পারে। তাহলে সপ্তাহে, মনে রাখবেন, সপ্তাহে যদি 3 বারের কম পায়খানা হয় তাহলে তবেই কোষ্ঠকাঠিন্য, নাহলে এই একবার হয়, সারাদিনে হয়নি বলে কোষ্ঠকাঠিন্য তা কিন্তু নয়। তাহলে এগুলো যদি সপ্তাহে খাওয়া যায়, কিছু না, সপ্তাহে যদি 2 দিন খাওয়া যায়, 3 দিন খাওয়া যায়, তাতেও কিন্তু পায়খানা নরম হয়, কষা পায়খানা হয় না, তাতেও কিন্তু উপকার হবে। তাহলে শরবত খাওয়ার অভ্যেসটা গড়ে তুলুন। যে হ্যাঁ, অনেকের শরবত খাওয়ারই অভ্যেস নেই, সারা বছরই হয়তো চলে গেছে শরবত খায়নি, বা শরবত খাওয়ার টেন্ডেন্সিটা নেই, বা বাড়িতে শরবত হয় না। তাহলে বাড়িতে একটা শরবত রাখার চেষ্টা করুন। কীরকম শরবত? বেলের শরবত, পাকা বেল বাড়িতে থাকলে থাকতে পারে, যদি না হয় তাহলে বেল তো আর সবসময় পাওয়া যায় না, যে সিজনে পাওয়া যায়, তাহলে বেলের শরবত, পেঁপের শরবত, অ্যালোভেরা, পেঁপে সবসময় পাওয়া যায়, অ্যালোভেরার জুস, চিয়া সিডের শরবত, এগুলো খেলে কি হয়, পায়খানা নরম করে। এইবারে লাস্ট পয়েন্টে আসছি, শল্য চিকিৎসা বা রোগের চিকিৎসা। কারণ আমি যখন আগে বলেছিলাম কোষ্ঠকাঠিন্যের কারণ, সেখানে অনেকগুলো রোগ নিয়ে আমি বলে দিয়েছিলাম, যেমন লিভার ডিজিজ, যেমন প্যানক্রিয়াসের প্রবলেম, যেমন বাত বেদনা, এই যে বিভিন্ন রোগ বলেছিলাম। তাহলে এই রোগ যদি থাকে তাহলে রোগের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, রোগের চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে কি হবে, তাহলে আর কোষ্ঠকাঠিন্য হবে না। কিংবা যদি কোনো অপারেশনের দরকার হয় তাহলে কিন্তু অপারেশান করতে হবে। অপারেশান তো সব ক্ষেত্রে হয় না, সব ক্ষেত্রে দরকারও পড়ে না। যেমন এখানে দেখুন যে বৃহদান্ত্রের একটি অংশে এখানে ছোট সরু হয়ে গেছে, তাহলে স্টুল যাবে কি করে এপার থেকে ওপার, পায়খানা যাবে কি করে এপার থেকে ওপার, তাহলে সেটাই হয়তো দরকার পড়ে। এইবার হচ্ছে কোষ্ঠকাঠিন্যর মিথ, মানে একটা ভুল ধারণা। সেই ভুল ধারণা কি ভুল ধারণা থাকে, সেটা সত্যি না মিথ্যা। তাহলে 1 নম্বর হচ্ছে প্রত্যেকেরই দৈনিক মলত্যাগ করা উচিত। এটা ভুল একদম। প্রত্যেকেরই দৈনিক মলত্যাগ করা না করলেও চলবে। আমি বলেছি সপ্তাহে যদি 3 কম হয় তবেই কোষ্ঠকাঠিন্য, নাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য নয়। 2 নম্বর হচ্ছে যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তারা বিষাক্ত পদার্থে পূর্ণ। এটাও ভুল, যে পায়খানা জমে আছে বলে সেগুলো বিষাক্ত পদার্থ, সেই বিষাক্ত পদার্থে পূর্ণ, অতএব তাদের টক্সিনে ভর্তি হয়ে আছে, সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু। নাম্বার 3, ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্ত ক্ষেত্রেই ঠিক করে, এটি প্রায়শই সাহায্য করে। এটা কিছুটা সত্য, ফাইবার দরকার, দ্রবণীয় ফাইবার, অদ্রবণীয় ফাইবার। দেখা যাচ্ছে যে দ্রবণীয় ফাইবার বেশি খেয়ে নিচ্ছে বা অদ্রবণীয় ফাইবারকে বেশি খেয়ে নিচ্ছে, দিয়ে বলছে আমি তো ফাইবার জাতীয় খাবার খাই, আমার কেন পায়খানা হচ্ছে না। তা না, দেখতে হবে যে ফাইবার কোন ফাইবার খাচ্ছে, দ্রবণীয় ফাইবার না অদ্রবণীয় ফাইবার। তাহলে দ্রবণীয় ফাইবার হলে
ভালো, ঠিক আছে। অদ্রবণীয় ফাইবার হলে সে পুশ করতে পারছে না, তাহলে কোন ধরনের ফাইবার খাচ্ছে সেটার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন আমাদের প্রচুর খাবারে ফাইবার রয়েছে, যেমন আমি ফল বলতে গিয়েই বলছিলাম যে যেমন কলাতে পেকটিন আছে, প্রচুর ফাইবার আছে। কলা খেলে, পাকা কলা খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়। এরপরে আছে 4 নম্বর, ভ্রমণ একটি কোষ্ঠকাঠিন্য ট্রিগার। মানে অনেকে ধারণা যে ভ্রমণ একটি কোষ্ঠকাঠিন্য ট্রিগার। হ্যাঁ, এটা কিন্তু সত্য। কেন না, ভ্রমণ করতে গেলে আপনার যে দৈনন্দিন লাইফস্টাইল সেটা একটু চেঞ্জ হয়ে যায়। যে টাইমে আপনি খাবার খাচ্ছিলেন, 10টা 12টা বাজলেই খাবার খাচ্ছিলেন কি 1টা বাজলেই খাবার খাচ্ছিলেন, সেখানে ভ্রমণ করতে গিয়ে সেই টাইমটা কি 3টে হয়ে যাচ্ছে হয়তো, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য ট্রিগার। ঠিক। 5 নম্বর হচ্ছে আপনার মেজাজ কোষ্ঠকাঠিন্যকে প্রভাবিত অবশ্যই করে। কারণ ওখানে যখন রেকটামের কাছে, যখন কোলনে যখন পায়খানাটা জমে আছে, বেরোতে পারছে না, ওদিকে পেটে ব্যথা হচ্ছে, তখন কিন্তু এটা তো আমাদের পুরো ব্রেনের সঙ্গে যুক্ত না, ওখানে ট্রিগার ফ্যাক্টর কাজ করে, ওখানে মেজাজের পরিবর্তন কিন্তু হয়। নাম্বার 6, মলত্যাগ করার তাগিদকে উপেক্ষা করা। হ্যাঁ, আমি পয়েন্টে বলেছি যে হ্যাঁ, পায়খানা পাচ্ছে, পেটে ব্যথা করছে, কিন্তু মলত্যাগ করতে যাচ্ছে না, এটা একদম ঠিক। মলত্যাগ করার তাগিদকে উপেক্ষা করলে কোষ্ঠকাঠিন্য হয়, একদম ঠিক কথা। তাহলে মলত্যাগ করার তাগিদ যেই আসবে তাহলে কিন্তু পায়খানা যেতে হবে, পায়খানায় যেতে হবে। এইটাকে আটকে রেখে খুব বাহবা দেওয়া বা অন্য কোনো কাজ করা সেটা চলবে না। তারপরে হচ্ছে ওষুধ কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। হ্যাঁ, আমি পড়িয়েছিলাম যে ডিপ্রেশনের ওষুধ, অনেক কিছু, অ্যালার্জির ওষুধ, এগুলো কোষ্ঠকাঠিন্য করায়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কফি কোষ্ঠকাঠিন্য ঠিক করতে পারে। কফি কোষ্ঠকাঠিন্য ঠিক করে? একদমই নয়, কারণ কফিতে আছে ক্যাফিন। ক্যাফিন কোষ্ঠকাঠিন্য করে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে না। এটা ভুল ধারণা যে কফি খেলে কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে, একদমই নয়। কফিতে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হবে না। 9 নম্বরে আছে এনিমা বা কোলোনিক্স কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ বা নিরাময় করতে সাহায্য করতে পারে। তাহলে এনিমা এবং কোলোনিক্স কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, হ্যাঁ করে। কখন করে? যে সাময়িক টাইমে করলো, এনিমা দিয়ে পরিষ্কার করে দিল, সেই সময় করলো, কিন্তু অন্য সময় তাই বলে যখনই হচ্ছে তখন না। 10 নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য বয়সের সাথে স্বাভাবিক। একদমই নয়, বয়সের সাথে সাথে কোনো স্বাভাবিক নয়, এটা বাচ্চাদেরও হয়, শিশুদেরও হয়, বড়দেরও হয়। 11, মলের রক্ত স্বাভাবিক নয়, একদম মলের রক্ত স্বাভাবিক নয়, তাহলে তো মলের রক্ত বেরোচ্ছে মানে ডিসেন্ট্রি হচ্ছে, তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে। আর 12 নম্বরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য কোলন ক্যান্সারের কারণ, তাহলে এটাও নয় কিন্তু। কোষ্ঠকাঠিন্য কোলন ক্যান্সারের কোনো কারণ নয়। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। যদি টপিক কী লাগে সেটা যদি লেখেন তাহলে আমি উপকৃত হই, তাহলে পরের টপিক বানাতে সুবিধে হয়, কী নিয়ে টপিক করব। থ্যাংক ইউ।